নমস্কার বন্ধুরা, আমি তৃষিতা আবার চলে এসেছি আপনাদের সামনে নিয়ে ছায়া দর্শনের দ্বিতীয় অধ্যায়টি। যদি আপনাদের আগের অধ্যায় এবং এই অধ্যায়টি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হিউয়েনসাং এতেও বিস্মিত হলেন না। এরকম আগেও ঘটেছে। একজন রাজা তাকে নানা রকম উপহার দ্রব্য দিয়ে কয়েকজন মালবাহককেও তার সাহায্যের জন্য পাঠিয়েছেন। এদের সব সময় তার সঙ্গে থাকার কথা, কিন্তু নিজেদের রাজ্য সীমানা পেরোবার সময়ই তারা অস্থির হয়ে ওঠে, নানা ছুতোয় আর এগোতে চায় না। এটাও স্বাভাবিক। অধিকাংশ মানুষই তাদের নিজস্ব চেনা গণ্ডির মধ্যে স্বস্তি বোধ করে, সেখানেই জীবনটা কাটিয়ে দেয়। মাত্র 2-4 দিন মানুষই চেনা গণ্ডির সীমান্ত লঙ্ঘন করে অজানার দিকে এগিয়ে যেতে চায়। সেই সব মানুষই এই পৃথিবীতে মানুষের পরিসীমা অনবরত বাড়িয়ে চলে। আচার্য হিউয়েনসাং তাদের কাছ কিছুই বোঝাবার চেষ্টা করলেন না, বিরক্তিও প্রকাশ করলেন না। তিনি শান্তভাবে বললেন, তোমাদের মধ্যে যার যার ইচ্ছে এগিয়ে যেতে পারো সামনের গিরিপথে। আমি পরে এসে তোমাদের সঙ্গে যোগদান করব। আর কেউ যদি আর এগোতে না চাও তারা ফিরে যেতে পারো। পশম, বস্ত্র ও অন্যান্য সম্পদ যা আছে তাও ভাগাভাগি করে নিতে পারো নিজেদের মধ্যে। আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে ভাগাভাগির সময় নিজেদের মধ্যে বিবাদ করো না। তারপরই হঠাৎ আর বাক্যবৃদ্ধি না করে হিউয়েনসাং অশ্বচালনা শুরু করে দিলেন উপত্যকার পথে। নদীর ধার দিয়ে দিয়ে পথ। নদীতে মৃদু স্রোত আছে, কিন্তু গভীরতা খুবই কম। তলার সব নুড়ি পাথর দেখা যায়। এখন গ্রীষ্মকাল বলে নদীর এই রূপ। এরপর বর্ষা শুরু হলেই এই শিশুপ্রায় নদীটি বন্য যুবতীর রূপ ধারণ করবে। এমনও হয়েছে হিউয়েনসাং তেমনি কোনো খরস্রোতা নদীর ধারে দিনের পর দিন বসে থেকেছেন, পার হতে পারেননি। দুপাশে নানান জাতের বৃক্ষরাজি, কোথাও কোথাও খাড়া খাড়া দেওয়ালের মতো পাহাড়। এই পথটি যে ইদানিং ব্যবহৃত হয় না তার প্রমাণ কোথাও কোথাও জমে আছে শুষ্ক বৃক্ষের ডাল কিংবা উপর থেকে খসে পড়া পাথর। এই ঋতুতে অনেক পাখির ডাকও শোনা যায়। বর্ষা শেষ হতে না হতেই এসে যায় শীত। বৃষ্টিপাতের বদলে তুষার বর্ষণ। তখন এই সব পাখিও অন্য জীবজন্তু নেমে যায় নিচের দিকে। মাসের পর মাস চতুর্দিকে শুধু জমে থাকা বরফ। একমাত্র মানুষই তা সহ্য করতে পারে। খানিক বাদে হিউয়েনসাং পেছন দিকে জলের ওপর একটা ছপ ছপ শব্দ পেলেন। ঘাড় ঘুরিয়ে তিনি দেখলেন একটি 9-10 বৎসরের বালক সেই নদীর উপর দিয়ে দৌড়ে দৌড়ে আসছে। বিস্মিত হয়ে তিনি থেমে দাঁড়ালেন সেখানে। সে কি কোনো জরুরি বার্তা নিয়ে আসছে? একেবারে কাছে আসার পর সে কিন্তু কিচ্ছু বলল না, লাজুক লাজুক মুখ করে রইল। হিউয়েনসাং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জন্য এসেছো বৎস? বালকটি চুপ করে রইল। তিনি আবার প্রশ্ন করলেন, কে তোমাকে পাঠিয়েছে? এবারেও সে কোনো কথা না বলে তার গা ঘেঁষে দাঁড়ালো। হিউয়েনসাং তার ধুলি মলিন চুলে স্নেহের হস্ত সঞ্চালন করে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? এবার সে উত্তর দিল, গাঙ্গি। এই নাম শুনে হিউয়েনসাং বেশ উৎফুল্ল হয়ে উঠলেন। এই শব্দটি তার চেনা মনে হলো। খুব সম্ভবত পশ্চিমের ব্রাহ্মণ্য দেশের পবিত্র নদী গঙ্গার সঙ্গে মিল আছে। শাক্যমুনির জীবনীতে কতবার পড়েছেন এই নদীর নাম। এই নদী তীরেই প্রসিদ্ধ নগর কাশী, তার অদূরেই সারনাথ, সমস্ত বৌদ্ধদের তীর্থস্থান। নালন্দায় পৌঁছে অধ্যয়ন করার সময় অবশ্যই তিনি একবার দর্শন করতে যাবেন বোধিবৃক্ষ। তারপর যথাসম্ভব অন্যান্য তীর্থস্থানেও কিছু কিছু দিন কাটাবেন। যদিও এখনও 2-3টি পর্বত পার হতে হবে
সহজভাবে গেলেও অতিক্রান্ত হবে প্রায় 1 বৎসর কাল। তবু হিউয়েন-সাং এই বালকটির নামের মধ্যেই তার আবাল্য আকাঙ্ক্ষিত দেশের সৌরভ পেলেন। তিনি গাঙ্গীর স্কন্ধে হাত রেখে বললেন, তুমি আমার কাছে কি চাও বাছা? সে বলল, আমি আপনার সঙ্গে যাব। তিনি জানতে চাইলেন, কেন? সে আবার শুধু বলল, যাব। অর্থাৎ কোনো প্রয়োজন বা যুক্তির প্রশ্ন নেই, সে শুধু সঙ্গে যেতে চায়। কিছুক্ষণ আগে অতগুলি মানুষ নানারূপভাবে তাকে নিষেধ করছিল এবং ভয় দেখাচ্ছিল। কেউ সাহায্য করার কিংবা সঙ্গে আসার সাহস দেখায়নি। শুধু এই বালকটি এসেছে। যারা সীমা লঙ্ঘন করতে চায়, এই বয়স থেকেই তাদের সেই স্পৃহা জাগে। একে তিনি কিছুতেই ফিরিয়ে দিতে পারবেন না। শুধু তিনি বললেন, গাঙ্গী, আমি কোথায় যাচ্ছি তুমি জানো? বালক বালক ঘাড় হেলিয়ে বলল, জানি, ছায়াগুহা। সেখানে যাবার পথে অনেক বিপদ হতে পারে, তাও তুমি জানো? বিপদ কাকে বলে? তোমার যখন 15 বৎসর বয়স হবে, তখন তুমি বুঝবে বিপদ কী আর কতখানি, আর বিপদকে জয় করার কতখানি ক্ষমতা তোমার আছে। সেই জন্য এখনও তুমি ছোট, তাই তুমি আমার সঙ্গে যাবে বটে, কিন্তু আমার সব কথা শুনতে হবে, ঠিক? সে বাধ্য বালকের মতো মাথা হেলালো। শ্রমণ তখন গাঙ্গীকে অশ্বে তুলে নিলেন। গাঙ্গী অবশ্য শীর্ণকায় নয়, বেশ হৃষ্টপুষ্ট। দুজনকে বহন করা অশ্বটির পক্ষে কষ্টকর, তার গতি কমে এলো। গাঙ্গীও পায়ে হেঁটেই যেতে চায়। হিউয়েন-সাংও নেমে পড়ে পদব্রজেই চললেন। দুজনে এগোতে লাগলেন গল্প করতে করতে। মাথার ওপরে নীল আকাশে খণ্ড খণ্ড মেঘ, নদীর কুলুকুলু ধ্বনি ও পক্ষীকুজন সমেত এক অপরূপ সকাল। পথ দুর্গম হলেও অগম্য নয়। যেখানে যেখানে ধস নেমেছে বড় বড় পাথরের, সেই সব স্থান নদীর অন্য পাড় দিয়ে কোনো ক্রমে যাওয়া যায়। বালকেরা তো সোজা পথ যেতে জানে না। মাঝে মাঝেই গাঙ্গী হিউয়েন-সাংয়ের পাশ ছেড়ে নেমে পড়ে নদীতে খেলার ছলে জল মথিত করে। নদীতে রয়েছে অখণ্ড ছোট বড় পাথর। হিউয়েন-সাংয়ের আশঙ্কা হয়, যদি বালকটির হঠাৎ পদম্বলন হয়, তাহলে মাথায় জোর আঘাত লাগতে পারে। এ পাথরগুলি খুব পিচ্ছিল বটে। তিনি বারবার গাঙ্গীকে ডাকাডাকি করে ফিরিয়ে আনেন নিজের কাছে। সে আসে বটে, কিন্তু মোটেই সুস্থির থাকার পাত্র নয়। একটু পরে পরেই যে কোনো ভাসমান ফুল কিংবা কষ্ঠখণ্ড দেখে আবার ছুটে যায় জলে। এক এক সময় সে ডাক শুনেও কাছে আসে না, অতি ক্ষুদ্র ক্ষুদ্র মৎস্য ধরার ছলে খেলা করে। হিউয়েন-সাংকে তখন জলে নেমে তার হাত ধরে টেনে আনতে হয়। পাথর ছাড়াও আরও একটি ভয়ের চিন্তা আছে। হিউয়েন-সাং শুনে এসেছেন যে এই ক্ষুদ্র নদী ক্রমশ স্ফীত হয়ে হঠাৎ কোনো এক স্থানে জলপ্রপাত হয়ে গেছে। সে সম্পর্কে সাবধান থাকতে হবে, কারণ জলপ্রপাতের কাছাকাছি এলেই আর টানের বেগ সামলানো যাবে না। জলধারার সঙ্গে নিচে পতিত জল, মৃত্যুর সম্ভাবনা খুব প্রবল। গাঙ্গীকে বারবার সাবধান করার পরও একসময় দেখা গেল হিউয়েন-সাং নিজেও নদীতে নেমে সেই বালকের সঙ্গে জল খেলায় মেতে গেছে। বয়সে তরুণ হলেও সেই জ্ঞানবৃদ্ধ শ্রমণ যেন ফিরে গেছেন ওই বালকের বয়সে। তিনি দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন গাঙ্গীর সঙ্গে। তার পোশাক একেবারে ভিজে গেছে। সেই জল অতি স্নিগ্ধ শীতল, একবার পা দিলে উঠতে ইচ্ছে করে না। দুজনের হাসির শব্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে পরিবেশ। এখানে সচরাচর মানুষই আসে না। মানুষের এমন হাস্যময় আনন্দের ধ্বনি এখানকার গাছপালা প্রস্তর খণ্ডগুলিও শোনেনি বহুদিন।
তারাও যেন ব্যগ্র হয়ে দেখছে এই অসমবয়সী দুই ক্রীড়ারতকে। হিউয়েন-সাং এমন খোলা মনে অনেক দিন হাসেননি, অনেক দিন এমন হাত পা ছড়াননি, কোনো বালকের সঙ্গেও এমন মাতামাতি করেননি গতকাল। এই সময় কোনো দুশ্চিন্তা থাকে না, মাথা থেকে জ্ঞান ও মেধার বোঝা কিছুক্ষণের জন্য নামিয়ে রাখা যায়, শুদ্ধ নির্মল হয় মন। কিন্তু এই আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হলো না। অকস্মাৎ অপরের দিকে চোখে পড়তেই হিউয়েন-সাং দেখলেন সামনেই অতিকায় এক কুর্ম পৃষ্ঠের মতো পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছে কয়েকজন মানুষ। এদের সম্পূর্ণ শরীর কালো রঙের আলখাল্লায় ঢাকা, কপালে একটা লাল ফেট্টি বাঁধা, কোমরবদ্ধে ঝুলছে তলোয়ার। মুহূর্ত মধ্যে হিউয়েন-সাংয়ের বাস্তব বুদ্ধি ফিরে এলো। তিনি বালকটিকে আড়াল করে দাঁড়ালেন। সেই ঢালু পাথর দিয়ে লোকগুলি নিচের দিকে নেমে আসতে লাগলো। বহু রকমের মানুষ দেখার অভিজ্ঞতা আছে হিউয়েন-সাংয়ের। এদের মুখ চোখ দেখেই তিনি বুঝতে পারলেন এই মানুষগুলি খুবই হিংস্র প্রকৃতির, এমনকি শিশুদের প্রতিও এদের মায়া দয়া নেই। তিনি শুনেছেন বয়স্কদের কাছ থেকে কথা বার করার জন্য কিছু কিছু দস্যু দল পিতামাতার সামনেই শিশুদের ওপর অত্যাচার করে, এমনকি হাত পাও কেটে দেয়। তিনি নিচু গলায় বললেন, গাঙ্গী, এবার তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি পিছন ফিরে দৌড়তে থাকো, যত জোরে পারো। কেউ যেন তোমায় ধরতে না পারে। এক দৌড়ে নিজে গৃহে চলে যাবে। সেখানে গিয়ে এখানে কি ঘটেছে তা একেবারেই বলবে না। এটা তোমার আর আমার মধ্যে গোপন থাকবে, কেমন? আমি ফিরে এসে তোমার সঙ্গেই আবার দেখা করব। নাও, দৌড়ো দৌড়ো। ওপরের লোকগুলি নেমে আসার আগেই গাঙ্গী দৌড়ে অদৃশ্য হয়ে গেল। হিউয়েন-সাং স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। লোকগুলি সংখ্যায় 5 জন। তাদের দলপতিকে অনায়াসেই চেনা যায়। তার শরীরে আকার যেন অন্যদের চেয়ে বেশি, মুখের ভঙ্গিতেও আধিপত্যের ছায়া। হিউয়েন-সাংয়ের একেবারে কাছে এসে মুখোমুখি দলপতিটি কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, এই তুমি কে হে? হিউয়েন-সাং শান্তভাবে বললেন, আমি একজন পর্যটক। দলপতিটি আবার জিজ্ঞেস করল, পর্যটক তো এদিকে কোথায় চলেছ? এই পথ ধরে তো বেশি দূর যাওয়া যায় না। হিউয়েন-সাং বললেন, এই দিকে নাগরাজ গোপালের ছায়াগুহা আছে, আমি সেটা দেখতে যাচ্ছি। দলপতি ভ্রু কুঞ্চিত করে বলল, হ্যাঁ, ছায়াগুহা একটা আছে বটে, তা এ পথে যে অনেক বিপদ হতে পারে তা তুই শুনিসনি? হিউয়েন-সাং বললেন, হ্যাঁ শুনেছি। এদিকে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, কিন্তু তোমরা তো মানুষ, মানুষের কাছে আর মানুষের বিপদ কি হবে? প্রচণ্ড অট্টহাস্য করে দলপতি বলল, তোরা অনেক লেখাপড়া করিস বটে, আসলে তোরা মূর্খ। মানুষের কাছ থেকেই তো মানুষের ভয় বেশি। হিউয়েন-সাংও হাসি মুখে বললেন, এই দেখো, আমার সঙ্গে রয়েছে একটি জলপাত্র আর একটি পেটিকায় কয়েকটি পিষ্টক আর সূক্ষ্ম ফল। এগুলি যদি তোমাদের কাজে লাগে তো নাও। তারপরেও আমাকে তোমরা মারবে কেন? অনেকে পশু শিকার করে তার মাংস খাবার জন্য। মানুষ তো মানুষের মাংস খায় না, তবু কেন মানুষ মারে? সে তো মাংসর অপচয়। আমাকে একটু বুঝিয়ে দাও তো। দলপতি বলল, খুব চালাক চালাক কথা শিখেছিস, তাই না? আমরা এসব প্রশ্নের উত্তর দিই না। উত্তর দেওয়ার বদলে এক কোপে তোর গলা কেটে ফেলতে পারি, সেটা অনেক সহজ। হিউয়েন-সাং বললেন, তাতে যদি তোমার আনন্দ হয় তাহলে কাটো। এবার অন্য এক দস্যু বলল, সর্দার, ওই গুহায় কেউ যায় না। এই লোকটা একা একা থাকে। ও কোনো গুপ্তধনের সন্ধান পায়নি তো? দলপতি জিজ্ঞেস করল, কিরে, তুই কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিস নাকি? হিউয়েন-সাং বললেন, হ্যাঁ পেয়েছি, তবে কে কোনো জিনিসকে গুপ্তধন মনে করে তা তার ওপর নির্ভর করে। আমি শুনেছি ওখানে ভগবান বুদ্ধের ছায়া রয়ে গেছে। আমি যদি সেই ছায়ার দর্শন পাই তবে তা হবে আমার কাছে কোনো সম্রাটের রত্নাগারের চেয়েও বেশি।
দলপতি এবারে খানিকটা বিস্ময়ের সঙ্গে বলল, বুদ্ধের ছায়া? বুদ্ধের তো অনেক দিন আগেই মৃত্যু হয়েছে, তাই না? হিউয়েন-সাং বললেন, তিনি প্রায় ১২ শতাব্দী আগে দেহরক্ষা করেছেন। ওসব শতাব্দী টতাব্দী আমি বুঝি না, ঠিক কতদিন আগে বুঝিয়ে দে। মনে করো তোমার পিতা, তাঁর পিতা, তাঁর পিতা, তাঁর পিতা, এরকম প্রায় 50 পুরুষ আগে। অতদিন আগে যে মানুষটার মৃত্যু হয়েছে তার ছায়া রয়ে গেছে আজও। ওরে, তোরা শুনেছিস একজন মরা মানুষেরও নাকি ছায়া থাকে? এবারে সবাই হাসতে লাগলো। দলপতি বলল, মানুষের দেহেরই শুধু ছায়া থাকে। মানুষ যেখানে যায় ছায়াও সঙ্গে যায়, একটার বেশি দুটো ছায়াও হয় না। এই তো দেখ না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার ছায়া পড়েছে। এই আমি সরে এলাম, আমার ছায়াও সঙ্গে এলো। আমি কি হাজার চেষ্টা করেও আমার ছায়াটাকে আগের জায়গায় রেখে আসতে পারবো? হিউয়েন-সাং সমান দৃঢ়তার সঙ্গে বললেন, না, তুমি তা পারবে না, কারণ তুমি গৌতম বুদ্ধ নও। আমরা সাধারণ মানুষ কেউ পারবো না, কিন্তু মহাপুরুষরা এমন অনেক কিছু পারেন যা সাধারণ মানুষের অসাধ্য। সেজন্যই তারা মহাপুরুষ। দলপতি এবার ক্রুদ্ধ কণ্ঠে বলল, ওরে, তোরা কেউ একজন ওকে বাঁধত। এ লোকটা অনবরত বাজে কথা বলছে, এর নিশ্চয়ই অন্য মতলব আছে। ওকে গুহাটায় নিয়ে দেখি কি করে। দুজন দস্যু তরতরিয়ে নেমে এসে হিউয়েন-সাংয়ের হাত দুটি পশ্চাতে নিয়ে গিয়ে দড়ি দিয়ে দৃঢ়ভাবে বেঁধে ফেলল। হিউয়েন-সাং মনে মনে বলতে লাগলেন, নালন্দা, 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 এটাই তাঁর বীজ মন্ত্র। তাকে সেখানে যেতেই হবে, দস্যুরা যতই বাধা দিক। তারপর দস্যুরা তাকে টেনে টেনে নিয়ে চলল সামনের দিকে। হিউয়েন-সাং ভাবলেন, ভালোই হলো, তার আর পথ হারাবার সম্ভাবনা রইল না। এরা কি তাকে যথাস্থানে নিয়ে যাবে? পথ ক্রমশ জটিল হয়ে উঠল। হিউয়েন-সাংয়ের অশ্বটিকে দস্যুরাই বেঁধে রাখল একটি গাছের সঙ্গে, কারণ অশ্বপৃষ্ঠে অগ্রসর হওয়ার আর কোনো উপায় নেই। এই দিকে দেখা যাচ্ছে কিছু কিছু গৃহের ধ্বংসস্তূপ, ভূমিকম্পের চিহ্ন প্রকট। একটি বন্য প্রাণীর ডাকও শোনা যাচ্ছে। নদীটি ক্রমশ চওড়া হয়ে যেখানে জলপ্রপাতের রূপ নিয়েছে, সেখানে পাশের পথটিও চাপা পড়ে গেছে বড় বড় পাথরে। অপর পাড়েও খাড়া পাহাড়। এখানে গাছের ডালে শক্ত রজ্জু বন্ধন করে তা ধরে জলপ্রপাতের মধ্যে দিয়েই ঝুলে ঝুলে নামা ছাড়া গতি নেই। এখানে হিউয়েন-সাংয়ের হাতের বন্ধনও খুলে দিতে হলো। তিনি অন্যদের তো রজ্জু ধরেই নামালেন। উদ্দিষ্ট গুহামুখে পৌঁছতে পৌঁছতে অপরাহ্ন হয়ে গেল। গুহামুখটি বেশ প্রশস্ত। অপরের দিকে প্রায় বিলীন খানিকটা কারুকার্য দেখে মনে হয় মানুষের হাতের স্পর্শ ছিল। এক উচ্চ পর্বতগাত্রে সেই গুহা, বিপরীত দিকে ঘন জঙ্গল। গুহার ভিতরটি মনে হয় যেন এক মস্ত বড় কক্ষের মতো। অন্তত 30-40 জন মানুষ সেখানে আসন গ্রহণ করতে পারে। গুহাটি রাজা গোপালের নামাঙ্কিত, সুতরাং পুরাকালে নিশ্চয়ই এখানে কিছু মানুষের বসবাস ছিল। স্বয়ং গৌতম বুদ্ধ এক সময় এখানে এসেছিলেন, একথা ভাবলেই রোমাঞ্চ হয়। হিউয়েন-সাংয়ের সর্বাঙ্গে সেই শিহরণ। দস্যুর দল গুহার অভ্যন্তরে ঢুকে সর্বত্র উঁকিঝুঁকি মারতে লাগল। হিউয়েন-সাং 2 বৃদ্ধের মুখে শুনে এসেছিলেন যে মুখ থেকে 50 পা সোজা হেঁটে গেলে একটি চওড়া প্রস্তর প্রাচীরের সামনে পৌঁছানো যাবে। সেখান থেকে পূর্ব দিকে তাকালেই দেখা যাবে সেই ছায়া। হিউয়েন-সাং ঠিক সেইভাবেই হেঁটে গেলেন 50 পা। প্রাচীরও পেরোলেন, মুখ ফেরলেন পূর্বে। বলাই বাহুল্য, সেখানে কোনো ছায়া নেই। দস্যু দলপতি বক্রভাবে বলল, ওহে সন্ন্যাসী, কোথায় তোর সেই মহাপুরুষের ছায়া? যদি তা দেখাতে না পারিস তাহলে তোমার নিজের ছায়াও আর থাকবে না। অথবা কি উদ্দেশ্যে এখানে এসেছো তা সত্যি করে বলো। হিউয়েন-সাং অবিচলিতভাবে বললেন, আমি ছায়া দর্শন করতেই এসেছি, তার চেয়ে আর বেশি কোনো মহৎ উদ্দেশ্য থাকতেই পারে না। দলপতি বলল, তুই পুঁথিপত্তর পড়েছিস, ধর্মের কথা জানিস,
অথচ তোর মগজে এইটুকু ঢুকলো না যে কোথাও মৃত মানুষের ছায়া পড়ে থাকতে পারে না? হিউয়েন-সাং বললেন, আমি দুজন প্রবীণের মুখে শুনেছি তারা স্বচক্ষে এই ছায়া দেখেছেন। তবে সে ছায়া প্রাতে না অপরাহ্নে দেখা যায় তা জিজ্ঞেস করিনি। দলপতি ধমক দিয়ে বলল, আবার তুই কথা ঘোরাচ্ছিস? ওরে তঞ্চক, এ ছায়া কি ইচ্ছে মতো আসে আর যায় নাকি? হিউয়েন-সাং বললেন, আমি তার বিচার করতে সক্ষম নই। আমি প্রভাতের অপেক্ষায় এখানে বসে থাকব। দলপতি বলল, তাহলে আমরাও রাতটা কাটাবো এখানেই। সঙ্গীদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে তোরা রাজি? সঙ্গীদের সবাই সম্মতি জানালো। একজন বলল, আমরা কয়েক বছর আগে এ গুহায় একবার থেকেছি, তখনও কিছুই দেখিনি। হিউয়েন-সাং সেই পাথরের দেওয়ালের দিকে মুখ করে বসে সজীব বুদ্ধকে কল্পনায় দেখার চেষ্টা করতে লাগলেন আর জপ করতে লাগলেন শ্রীমালা দেবী সিংহনাথ শাস্ত্র থেকে শ্লোক। এইসব পার্বত্য দেশে অকস্মাৎ নেমে আসে সন্ধ্যা। সূর্যদেব বড় বড় শৃঙ্গের আড়ালে ঢাকা পড়ে যান। দস্যুদল তাদের খাদ্য পানীয় নিয়ে বসল গোল হয়ে। হিউয়েন-সাং নিঃসাড় হয়ে রইলেন, যেন তার ক্ষুধা তৃষ্ণা বোধ লোপটুপি হয়ে গেছে। কিছু পরে গুহার বাইরে কিসের যেন দাপাদাপি শোনা গেল। দু তিনজন দস্যু প্রবেশ মুখের কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখল। একজন বলল, এই রে, এই যে দেখি কয়েকটা ভাল্লুক। ওরা নিশ্চয়ই এই গুহাটায় আস্তানা বানিয়েছিল, আমরা তা দখল করে নিয়েছি। অন্য একজন বলল, রাত্রিরে যদি ভেতরে এসে উৎপাত করে? দলপতি বলল, আমরা 5 জন আছি, ভয় কি? কিছু পাথরের টুকরো সংগ্রহ কর, তারপর নিশানা করে মার। যদি ভল্লুকদের নাকে লাগাতে পারিস তাহলেই ওরা ভেগে পড়বে। ওরা নাকের ব্যাপারে বড় শৌখিন। এরপর কিছুক্ষণ ভল্লুকদের সঙ্গে দস্যুদের যুদ্ধ চলল। কোলাহল ও ক্রুদ্ধ ডাকে ছিন্ন ভিন্ন হলো নীরবতা। তারপর ভল্লুকেরা বাধ্য হলো পশ্চাৎ অপসারণে। হিউয়েন-সাং যেন কিছুই শুনতে পেলেন না। আগা গোড়া নিথর নিষ্পন্দের মতো রইলেন। এক সময় ভোর হলো, পরিষ্কার উজ্জ্বল প্রভাত। গুহার ভিতরটা আলোয় ভরে গেল, কিন্তু কোথায় সেই ছায়া? দেখলেই বোঝা যায় এখানে এই সময় কোনো কিছুর ছায়া পড়ার প্রশ্নই ওঠে না। হিউয়েন-সাং একইভাবে চক্ষু বুজে আছেন। সর্দার তাঁর কাছে গিয়ে একটা ঠেলা দিয়ে বলল, ওহে সন্ন্যাসী, কোথায় গেল তোমার সেই ছায়া? আমরা না হয় পাপি তাপি, তাই মহাপুরুষের ছায়া দেখতে পেলাম না। তোমার কি হলো? তুমি শুধু শুধু এত দূর এলে? হিউয়েন-সাং চক্ষু না খুলেই বললেন, হয়তো মনের অগোচরে আমিও কখনো কিছু পাপ করেছি, তাই আমারও সেই সৌভাগ্য হলো না। তুমি এখন কি করবে? আমি এখানেই অপেক্ষা করতে চাই। তোমার জন্য বৃথা আমরা এত দূর এসেছি, এজন্য তোমার কিছু শাস্তি প্রাপ্য। দিন। একজন দস্যু বলল, সর্দার, আমাদের গান্ধার রাজ্যের দিকে যাওয়ার কথা। এখানে আর শুধু শুধু অপেক্ষা করে লাভ কি? এই ব্যক্তিটি একটা উন্মাদ। সর্দার বলল, উন্মাদই বটে। অবশিষ্ট যেসব খাদ্যদ্রব্য তাদের ছিল সেইগুলি তারা শেষ করতে বসে গেল। গুছিয়ে নিল পোটলা পুটলি। একটি হরিণের শুকনো ঠ্যাং চর্বণ করতে করতে সর্দার হিউয়েন-সাংয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে তার সঙ্গীদের বলল, আচ্ছা, ওই যে লোকটা কাল সন্ধ্যাবেলা থেকে এই পর্যন্ত ওই একই জায়গায় ঠায় বসে আছে, একবারও ওঠেনি, এক গণ্ডূষ জলও খায়নি, এটা কি ওর ভরং, না মানুষ সত্যিই এরকম পারে? এক সঙ্গী বলল, ভরং বলেই বোধ হয়, দেখব নাকি একবার তলোয়ারের খোঁচা দিয়ে? সর্দার অন্যমনস্কভাবে বলল, থাক। আর একজন সঙ্গী বলল, দেখো দেখো কাণ্ড, এই ছিল রোদ্দুর, এখন আবার আকাশ মেঘে ভরে গেল। বিস্ময়ের কিছুই নেই। এমনই তো হয় পার্বত্য দেশে। ভরা বর্ষার আগেই কখনো কখনো হঠাৎ মেঘ জমে, প্রবল বর্ষণ হয়। শুরু হলো বাতাসের সনসন, তারপরেই বজ্র গর্জন। বৃষ্টি শুরু হলো বলে। এই সময় নিতান্ত কাণ্ড জ্ঞানহীন
ছাড়া কেউ আশ্রয় ছেড়ে বাইরে বেরোয় না। সর্দার বলল, মনে হয় এই বৃষ্টি বেশিক্ষণ চলবে না, একটু অপেক্ষা করা যাক। এই মরশুমে যাইবার গিরিপথ দিয়ে তীর্থযাত্রী যায়, তাদের গোটা কতককে ধরতে হবে। অন্য একজন বলল, ওই গিরিপথের ঠিক ভেতরেই একটু দূরে এই রকম একটা গুহা, আর একটু ছোট আছে, সেখানে ঘাপটি মেরে থাকার খুব সুবিধে। আর একজন বলল, গত বৎসর মনে আছে এক বৃদ্ধ তার কি কাকুতি মিনতি কতবার পায়ে ধরল। আরে বাপু, তোর বয়স 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তবু বেঁচে থাকা এত আহিংকে কেন? এইরূপ বিশৃঙ্খলাপ চলল কিছুক্ষণ, এবং কিছুক্ষণ পর বৃষ্টি যেমন অকস্মাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ সম্পূর্ণ থেমে গেল। অপসৃয়মান মেঘের ফাঁকে ফাঁকে বেরিয়ে আসছে আলো। কোথাও কোথাও সেই আলোকে মনে হয় জ্যোতির মতো। দলপতি এবার বেরোবার জন্য প্রস্তুত হচ্ছেন। আচমকা দারুণ উত্তেজিতভাবে চিৎকার করে বলে উঠল, সন্ন্যাসী, সন্ন্যাসী, চক্ষু মেলো, চেয়ে দেখো। মেঘ ভেদ করে আলোর মাঝখানে বুঝি পড়েছে কোনো পাহাড় চূড়ার আড়াল, তারই ছায়া পড়েছে দেয়ালে। আস্তে আস্তে সেই ছায়ার মধ্যে ফুটে উঠছে মানুষের অবয়ব। বিস্ফারিত চক্ষু মেলে হিউয়েন-সাং তাকিয়ে রইলেন সেই দৃশ্যের দিকেই। তার 2টি হাত যুক্ত, ওষ্ঠে অস্ফুট মন্ত্র। ক্রমে সেই ছায়া পরিপূর্ণ হলো পরিষ্কার পদ্মাসনে বসা ধ্যানমগ্ন ভগবান বুদ্ধের মূর্তি। বিশ্বাসী অবিশ্বাসী সকলেরই এই মূর্তি চেনা। সকলেই মোহবিষ্টের মতো দেখতে লাগলো সেই ছায়া। এখন রোদ্দুরের রং সোনার মতন ঝকঝক করছে সেই ছায়াকে ঘিরে। বেশিক্ষণ নয়, আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলো সেই ছায়া। আকাশের মেঘে যেমন কত রকম স্থাপত্য দেখা যায়, আবার মিলিয়েও যায়, সেইভাবে এই ছায়াও অদৃশ্য হয়ে গেল। হিউয়েন-সাংয়ের চক্ষু থেকে বিস্ময়ের ঘোর কাটেনি। তার মধ্যেই এক তরুণ দস্যু বলল, এ তো মেঘ আর রোদ্দুরের খেলা। এর মধ্যে অলৌকিক কি আছে? এরকম তো কতই হয়। দলপতি তাকে ধমক দিয়ে বলল, উল্লুক! মেঘ আর রোদ্দুরের খেলায় যদি কোনো মহাপুরুষের মূর্তি ফুটে ওঠে, সেইটি অলৌকিক। আমরা মরে গেলে আমাদের চেহারা ওভাবে ফুটবে কখনো? হিউয়েন-সাং বিস্মিতভাবে দলপতির দিকে তাকালেন। তারপর তার কাছে এসে তাকে স্পর্শ করে বললেন, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি মিছে চক্ষু বুজে জপ করছিলাম, তুমিই তো আমাকে জাগালে। অন্য একজন দস্যু বলল, যাই হোক সর্দার, দেখা তো হলো, এবার চলো আমরা যাই। সর্দার বলল, হ্যাঁ যাব, কিন্তু আমার বুকের মধ্যে কি যেন হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। সঙ্গীটি উদ্বিগ্ন হয়ে বলল, সে কি সর্দার, তোমার শরীর খারাপ? ঠিক কি হচ্ছে বলো তো? সর্দার বলল, কি হচ্ছে তাও জানি না। একবার মনে হচ্ছে ঝরঝর করে ঝর্ণার জল পড়ছে বুকের মধ্যে, আবার যেন শুনতে পাচ্ছি টুংটাং ঘন্টার শব্দ, আবার খুব ঠান্ডা বাতাস, এত আরাম, চক্ষু বুজে আসছে। এরকম আমার হয়নি কখনো। ওগো সন্ন্যাসী, তুমিই বলো না, আমার এ কি হলো? হিউয়েন-সাং বলল, তোমার বুকের মধ্যে যা হচ্ছে তা হলো শান্তির বোধ। তুমি দস্যু তস্করের কাজ করে অনেক কিছু পেতে পারো, লুটপাট, খুন, অত্যাচার করে অনেক ধনসম্পদ আর প্রভৃত ক্ষমতার অধিকারী হতে পারো, কিন্তু একটা জিনিস কিছুতেই পাবে না, শত সহস্র স্বর্ণমুদ্রার বিনিময়েও পাবে না, তার নাম শান্তি। এখন মহাপুরুষ দর্শনের পুণ্যে তোমার ক্ষণিকের তরে সেই শান্তি বোধ হয়েছে। আবার তুমি তোমার কর্মে প্রবৃত্ত হও, ওই বোধ চলে যাবে। সঙ্গীরা ব্যস্ত হয়ে বলল, চলো সর্দার, চলো। সর্দার বলল, না, তোরা যা, আমি যাব না। এই শান্তির বোধ কি অপূর্ব! আমি তাহলে এখন কি করব? আমি এই শ্রমণের সঙ্গে যাব? হিউয়েন-সাং হেসে বললেন, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমি যাব বহু দূরে। সর্দার তবু জোর দিয়ে বলল, হ্যাঁ যাব, তোমার সঙ্গে যাব, যত দূর পর্যন্ত যেতে পারি। তুমি আমাকে দীক্ষা দাও, দীক্ষা দাও। সে বসে পড়ল হিউয়েন-সাংয়ের পায়ের কাছে।